রসওয়েলের নামটা শুনলেই আমাদের মাথায় আসে ইউএফও আর এলিয়েনের গল্প। এটা ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ইউএফও কাহিনীগুলোর একটা। কিন্তু এর পেছনের আসল সত্যটা, যা আমরা জানি বা যা শুনেছি, তার চেয়েও অনেক বেশি অদ্ভুত আর অবিশ্বাস্য। চলুন আজ এই রহস্যের গভীরে ডুব দেয়া যাক। তো চলুন শুরু করা যাক সেই গল্পটা দিয়ে, যেটা আমরা সবাই কম বেশি জানি বা সত্যি বলে মনে করি। ভাবা যায়, ঘটনার প্রায় ৩০ বছর পর একজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তার মুখ থেকে আসা শুধু এই একটা কথাই সবকিছু বদলে দিয়েছিল। একটা প্রায় ভুলে যাওয়া ঘটনা রাতারাতি সারা দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। একবার ভাবুন সেই সময়টার কথা। খোদ মার্কিন সামরিক বাহিনী প্রেস রিলিজ দিয়ে জানাচ্ছে যে তারা একটা উড়ন্ত চাকতি বা ফ্লাইং সসার খুঁজে পেয়েছে। মুহূর্তের মধ্যে এটা আন্তর্জাতিক খবর হয়ে গিয়েছিল। আর এরপর কয়েক দশক ধরে এই ঘটনার উপর ভিত্তি করে কিছু বিশ্বাস একদম গেঁথে গেছে। যেমন, একটা স্পেসশিপ ক্র্যাশ করেছিল, এলিয়েনদের শরীর পাওয়া গিয়েছিল, আর সরকার সব কিছু লুকিয়ে রেখেছে। এই সব মিলিয়েই তৈরি হয়েছে আজকের রসওয়েল কিংবদন্তি। কিন্তু আসল ব্যাপারটা কি ছিল, চলুন দেখি ৪৭ সালের সরকারি রেকর্ডপত্রে ঠিক কি বলা হয়েছিল। এখানেই গল্পটা একটা মোড় নেয়। অদ্ভুত ব্যাপার হল, মাত্র ২৪ ঘন্টার ব্যবধানেই সামরিক বাহিনী তাদের গল্পটা পুরোপুরি পাল্টে ফেলে। প্রথমে বলল ফ্লাইং সসার পাওয়া গেছে, ঠিক তার পরের দিনই বলল ওটা আসলে একটা সাধারণ ওয়েদার বেলুন ছিল। এই যে হঠাৎ করে বয়ান বদলে ফেলা, এটাই কিন্তু মূল রহস্যের জন্ম দেয়। কেন তারা এমনটা করল? আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ম্যাক ব্রাজেল নামের যে খামারের মালিক জিনিসগুলো প্রথম খুঁজে পেয়েছিলেন, তিনি কি বলেছিলেন জানেন? তার বর্ণনায় ওগুলো ছিল কিছু টিনফয়েল, কাগজ, টেপ আর লাঠি। কোনো অত্যাধুনিক ভিনগ্রহের যানের বর্ণনার সাথে এর কিন্তু কোনো মিলই নেই। তাহলে মূল প্রশ্নটা হলো, যদি আসল ঘটনাটা এতই সাধারণ হয়, তাহলে এটা কিভাবে ভিনগ্রহের প্রাণী আর মহাকাশযানের এক বিশাল কিংবদন্তিতে পরিণত হল? এর উত্তরটা লুকিয়ে আছে সময়ের প্রবাহে। দেখুন, ১৯৪৭ সালের পর প্রায় ৩০ বছর এই ঘটনা নিয়ে কোনো আলোচনাই ছিল না। এরপর ১৯৭৮ সালে জেসি মার্সেলের ওই সাক্ষাৎকারের পর ব্যাপারটা আবার সামনে আসে। ১৯৮০ সালে একটা বই বের হয়, যেখানে প্রথমবার এলিয়েনের মৃতদেহ পাওয়ার কথা বলা হয়। আর ১৯৯৫ সালের এলিয়েন অটোপসি ফিল্মটা তো পুরো ধারণাই পাল্টে দেয়। এভাবেই সময়ের সাথে সাথে তিল থেকে তাল হয়েছে। তো এত জল্পনা কল্পনার পর ১৯৯০-এর দশকে মানুষের চাপের মুখে মার্কিন বিমান বাহিনী শেষ পর্যন্ত আসল সত্যিটা প্রকাশ করে। আর আসল সত্যিটা হলো, আবহাওয়া বেলুনের গল্পটা আসলেই একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা ছিল, তবে ভিনগ্রহের প্রাণীদের লুকাতে নয়। আসল কারণ ছিল প্রজেক্ট মোগল নামে একটা টপ সিক্রেট সামরিক প্রজেক্টকে গোপন রাখা। এটা ছিল ঠান্ডা যুদ্ধের সময়কার একটা গুপ্তচর কর্মসূচি। রোজওয়েলে পাওয়া ওই ধ্বংসাবশেষগুলো আসলে ছিল প্রজেক্ট মোগলেরই একটা বালনের অংশ। আর এর মধ্যে থাকা ফয়েল, রাডার প্রতিফলক আর অন্যান্য সরঞ্জাম, এগুলো ঠিক সেই টেনফয়েল আর লাঠির বর্ণনার সাথে মিলে যায়, যা প্রথম সাক্ষী দিয়েছিলেন। বেশ, ধ্বংসাবশেষের না হয় একটা ব্যাখ্যা পাওয়া গেল, কিন্তু ওই যে এলিয়েনদের মৃতদেহ পাওয়ার গল্প, সেটার কি হবে? বিমান বাহিনীর কাছে এরও একটা ব্যাখ্যা ছিল, এবং সেটাও বেশ অদ্ভুত। তাদের মতে মৃতদেহ দেখার ঘটনাটা আসলে ছিল একটা স্মৃতি বিভ্রাট। ১৯৫০-এর দশকে ওই একই মরুভূমি এলাকায় প্যারাশুট পরীক্ষার জন্য আকাশ থেকে মানুষের মতো দেখতে টেস্ট ডামি ফেলা হতো। এই ডামিগুলো ছিল টাক, পুতুলের মতো দেখতে, আর এগুলোকে এমন ব্যাগে ভরা হতো যা দেখতে অনেকটা বডি ব্যাগের মতো। সময়ের সাথে সাথে মানুষ হয়তো দুটো আলাদা ঘটনাকে এক করে ফেলেছে। তাহলে তো রহস্যের সমাধান হয়েই গেল, তাই না? কিন্তু এখানেই গল্প শেষ নয়। চলুন এবার এমন একটা তত্ত্বে যাওয়া যাক, যা পুরো প্রশ্নটাকেই একদম উল্টে দেয়। ড. এলিস সিলভার নামে একজন ইকোলজিস্ট এক অবাক করা প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, কি হবে যদি আমরা এতদিন ভুল জায়গায় এলিয়েন খুঁজে থাকি? কি হবে যদি আমরাই নিজেরাই ভিনগ্রহে প্রাণী হই? তিনি যুক্তি দেখান যে আমাদের শরীরে এমন কিছু ত্রুটি আছে যা প্রমাণ করে আমরা এই গ্রহের জন্য পুরোপুরি উপযুক্ত নই।
যেমন আমাদের পিঠের ব্যথা, সূর্যের আলোতে বেশিক্ষণ থাকতে না পারা, কিংবা আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘড়ি যা পৃথিবীর ২৪ ঘন্টার সাথে ঠিক মেলে না। তার মতে এসবই ইঙ্গিত দেয় যে মানবজাতি আসলে পৃথিবীর প্রাণী নয়, আমাদের লক্ষ লক্ষ বছর আগে অন্য কোনো জগৎ থেকে এখানে আনা হয়েছিল। একটা গোপন সামরিক বেলুনের গল্প থেকে শুরু করে আমরা নিজেরাই ভিনগ্রহে প্রাণী, এই পুরো আলোচনাটা আসলে একটা গভীর মানবিক চাহিদার দিকেই ইঙ্গিত করে। দেখুন, রোজওয়েলের কিংবদন্তি হোক বা ডক্টর সিলভারের তত্ত্ব, দুটোই কিন্তু আমাদের সেই পুরনো প্রশ্নের দিকেই ঠেলে দেয়, আমরা কারা? আর এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা? আমাদের জগতের বাইরেও কি কিছু আছে? এই সংযোগ খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষাটাই হয়তো আমাদের মূল চালিকা শক্তি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, ভিনগ্রহের প্রাণীদের প্রতি আমাদের এই যে এত গভীর মোহ, এই যে এত খোঁজা, এটা কি আসলে বাইরের কাউকে খোঁজা, নাকি নিজেদেরকে আরও ভালোভাবে চেনার একটা চেষ্টা?